দীপ্ত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার। শুরুতেই নিটোল টাটা সংবাদ শিরোনাম। অর্থ পাচারকারী 29 ব্যক্তি ও 14 প্রতিষ্ঠানের নাম হাইকোর্টে দিল দুদক, টাকার পরিমাণ অজানা। 2 দিনের শান্তি সম্মেলনে ঢাকা ঘোষণা গ্রহণ, জবাবদিহিমূলক ব্যবস্থা করার তাগিদ প্রধানমন্ত্রীর। দেশে করোনায় প্রাণহানি ছাড়ালো 28,000, ওমিক্রন ঠেকাতে সীমান্তে কোয়ারেন্টিনের পরামর্শ। দ্রুত বিদেশে না পাঠালে খালেদাকে বাঁচানো যাবে না, দাবি বিএনপির, উপায় খুঁজছেন আইনমন্ত্রী। বিদেশে অর্থ পাচার ঠেকাতে একটি নীতিমালা করে নেওয়ার কথা জানিয়েছে হাইকোর্ট। 29 ব্যক্তি ও 14 প্রতিষ্ঠানের অর্থ পাচারে জড়িত থাকার তথ্য পাওয়ার পর এই কথা জানিয়েছে আদালত। একই সাথে আদালত এই বিষয়ে সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা চেয়েছে। অর্থ পাচার ঠেকানোর বিষয়ে পৃথক রিটের শুনানির এক পর্যায়ে অর্থ পাচারে জড়িতদের তথ্য চায় আদালত। দুর্নীতি দমন কমিশন ও বাংলাদেশ ব্যাংক সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছে এসব তথ্য চাওয়া হয়। তারই ধারাবাহিকতায় 29 ব্যক্তি ও 14টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ পাচারের তথ্য পাওয়ার কথা হাইকোর্টকে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন। এর মধ্যে ব্যবসায়ী আব্দুল আওয়াল মিন্টু ও তার পরিবারের সদস্য এবং মুসা বিন শমশেরের নাম রয়েছে। দুদকের তালিকা পাওয়ার পর রবিবার বিষয়টি নিয়ে শুনানি হয়। এতে দুদকের পক্ষ থেকে তাদের কিছু সীমাবদ্ধতার কথা তুলে ধরা হয়। আলটিমেট আমার গোলটা হলো যারা মানি লন্ডারিং করছে, টাকা পাচার করছে, তাদেরকে আইনের আওতায় এনে আদালতের কাছে সোপর্দ করা এবং আদালতে এটা তথ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণ করা, উপযুক্ত শাস্তি দেওয়া। কিন্তু আমি তো সেই পর্যন্ত যেতে পারছি না। কোর্ট যদি একটা গাইডলাইন দেয় যে ইন্টারন্যাশনাল ট্রিটিসগুলোর উপরে যদি একটা ব্যাখ্যা দেয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা বিদেশি যাদের সঙ্গে এফআইআর এগ্রিমেন্ট আছে তাদেরকে আমরা দেখাবো। আমাদের কোর্ট এভাবে আদেশ দিয়েছে। শুনানিতে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি AKM জহিরুল হকের বেঞ্চ দুর্নীতি ও অর্থ পাচার বন্ধে একটি নীতিমালা করে দেওয়ার কথা জানায়। কারা মানি লন্ডারিং করে, কারা অবৈধভাবে টাকা ইনকাম করে বিদেশে পাচার করতেছে, আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনে হাইকোর্টকে গোপনে দেয়, সেই অনুপাতে হাইকোর্ট সিদ্ধান্ত দিবে। কারণ বিদেশে টাকাগুলো পাচার করতেছে, এটা জনগণের টাকা। তারা অবৈধভাবে টাকা রুজু করে আবার অবৈধভাবে বিদেশে পাচার করতেছে। এজন্য হাইকোর্ট বলতেছে আপনারা সবাই সহযোগিতা করেন। 29 ব্যক্তি ও 14টি প্রতিষ্ঠানের তালিকা আদালতে জমা দেয়া হলেও তাদের পাচার হওয়া অর্থের পরিমাণ জানানো হয়নি। দুদকের আইনজীবী বলছেন বিষয়টি অনুসন্ধান পর্যায়ে রয়েছে, তাই পাচার হওয়া অর্থের পরিমাণ এখনই নির্দিষ্ট করে বলার সুযোগ নেই। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজারবাগ দরবার শরীফের পীর দিলুর রহমান সহ তার 3 সহযোগীর কর্মকাণ্ডের উপর সার্বক্ষণিক নজর রাখতে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট CTTC-কে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। দেশের 6টি জেলায় রাজারবাগের পীর দিলুর ও তার সহযোগীদের করা 34টি মামলার 8 ভুক্তভোগীর করা রিট আবেদনে আদালত এ আদেশ হয়েছে। বিচারপতি M এনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ রবিবারে আদেশ দেয়। আদালত বলেছে রাজারবাগের পীর দিলুর রহমান সহ তার 3 সহযোগীর বিরুদ্ধে ভুক্তভোগীরা চাইলে মামলা করতে পারবেন। পীর দিলুরের 3 সহযোগী হলেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শাকিরুল কবির, সদর উপজেলার ফারুকুর রহমান এবং কুমিল্লার মফিজুল ইসলাম। বিশ্ব নেতাদের অস্ত্র প্রতিযোগিতায় সম্পদ ব্যয় না করে শান্তি প্রতিষ্ঠায় সর্বজনীন টেকসই উন্নয়ন অর্জনে ব্যয় করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার ঢাকায় 2 দিনব্যাপী বিশ্ব শান্তি সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে তিনি বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় জবাবদিহিমূলক ব্যবস্থা গড়ে তোলার উপর জোর দেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের অংশ হিসেবে বিশ্ব শান্তি সম্মেলনের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। 2 দিন ব্যাপী এ সম্মেলনে বিশ্বের 50টি দেশের প্রায় 90 জন অতিথি অংশ নেন। রবিবার সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল, যার স্বীকৃতি স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়া। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শান্তির আদর্শকে পুরোপুরি ধারণ করে
পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সমঝোতার ভিত্তিতে সকলের সঙ্গে কাজ করার জন্য বাংলাদেশ সদা প্রস্তুত রয়েছে। অসহায় রোহিঙ্গাদের নিজ মাতৃভূমি মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য সরকার শান্তিপূর্ণ কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা 11 লাখের অধিক মিয়ানমারের রোহিঙ্গা গোষ্ঠীকে সাময়িক আশ্রয় দিয়েছি। ফলে ওই অঞ্চলে একটি বড় ধরনের মানবিক বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। অস্ত্র প্রতিযোগিতার পরিবর্তে সার্বজনীন টেকসই উন্নয়ন নিশ্চিতে সব দেশকে তাদের সম্পদ ব্যবহার করার আহ্বান জানান বাংলাদেশের সরকার প্রধান। বিশ্বের এই চরম সংকটময় সময়ে আমি অস্ত্র প্রতিযোগিতায় সম্পদ ব্যয় না করে তা সার্বজনীন টেকসই উন্নয়ন অর্জনে ব্যবহার করার আহ্বান জানাই। আসুন আমরা সার্বজনীন শান্তির জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কর্মযজ্ঞে নেমে পড়ি। 2 দিনের সম্মেলনে দ্বিতীয় দিন সর্বসম্মতভাবে ঢাকা শান্তি ঘোষণা গ্রহণ করা হয়। সাতিয়া চৌধুরী, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশে করোনা আরও 6 জন মারা গেছে, ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 28,001। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে রবিবার সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টায় সারা দেশে 19,132টি নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনা শনাক্ত হয়েছে 197 জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার 1.03%। দেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে 15,77,443 জনের। এর মধ্যে সুস্থ হয়েছে 15,42,274 জন। সবশেষ 24 ঘন্টায় সুস্থ হয়েছে 226 জন। করোনার ওমিক্রন ধরন ঠেকাতে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যে অনানুষ্ঠানিক যোগাযোগের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি সীমান্তে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন কঠিন করার কথা বলছেন তারা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী 40টি দেশে এরই মধ্যে করোনার ওমিক্রন ধরন শনাক্ত হয়েছে। ভারতেও অত্যন্ত উচ্চ সংক্রামক এই ধরনের উপস্থিতি মিলেছে, ফলে বাড়ছে উদ্বেগ। বিশেষজ্ঞরা বলছেন ওমিক্রন ঠেকানো যাবে না, দেশে প্রবেশ করবেই। তাই বিচলিত না হয়ে সবাইকে স্বাস্থ্যবিধির ব্যাপারে সচেতন হতে হবে। ডেল্টা ভ্যারিয়েন্ট যখন বাংলাদেশে আসলো ভারত থেকে, ইনফর্মাল কিছু পোর্ট অফ এন্ট্রি আছে যেখান থেকে জনগণের যাতায়াত হয়। সেই কালেতেও কথা উঠেছিল যে সেখান থেকে অনেকে এসছে বা ছড়িয়েছে, যেগুলো অচিহ্নিত সীমান্ত পথ। ওই সময় যে ধরনের প্রস্তুতি এবং ব্যবস্থা নিয়েছিলাম, অর্থাৎ তাদেরকে টেস্ট করা, কোয়ারেন্টাইন করা, সেইগুলোতেও আমাদেরকে যেতে হবে। আমাদের দেশে ফেব্রুয়ারি মার্চের প্রথম দিক থেকেই পিকটা নেয়, যেটা ইউরোপে এই ডিসেম্বরের প্রথম থেকে পিক হয়। তো যেহেতু ইউরোপে একটা সার্জ চলছে আমাদের, এবং এটা নিঃসন্দেহে আমাদের দেশেও হয়তো চলে আসবে, কারণ যে পরিমাণ মোবিলিটি হচ্ছে আমরা কতটুকু ঠেকিয়ে রাখতে পারবো। সুতরাং আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে। তারা বলছেন করোনার ডেল্টা ধরনের ভয়াবহ রূপ দেখেছে বাংলাদেশ ও ভারত, তাই উভয় দেশকে ওমিক্রনের বিরুদ্ধে একসঙ্গে কাজ করা দরকার। তা আমাদের যারা ইপিডেমিওলজিস্ট তাদেরকে হটস্পটগুলোর দিকে নজর রাখতে হবে, যেহেতু এটা প্রতিদিন আপডেট হচ্ছে। যেমন আপনি জানেন এই যে G7 তাদের রিজিওনাল একটা বা একটা পলিটিক্যাল একটা তারা ভূমিকা রাখে এইসব ক্ষেত্রে। ঠিক তেমনি আমাদের সাউথ এশিয়ার যেমন ইন্ডিয়া, বাংলাদেশ, এগুলো তো কাছাকাছি নেইবারগুলা, তারাও কিন্তু রিজিওনালিও কিন্তু এই নজরদারি করতে পারে যে এখন বোধহয় আমাদের বন্ধ করার সময় আসছে, বা এই দেশকে রেড অ্যালার্টে বন্ধ করা যেতে পারে। আমাদের হাসপাতালের সক্ষমতাকে আবার প্রস্তুত রাখা, আর ফাইনালি দরকার হলে সরকার যে মাত্র 100 টাকার ছিল বুথে যেয়ে করলে, সেটিও আমরা বলেছি যে এটা উইথড্র করলে জনগণের মধ্যে হয়তো একটা থাকবে, যে আকাঙ্ক্ষা থাকবে যে না ঠিক আছে, আমার একটু অসুবিধা মনে হচ্ছে, আমি করে ফেলি। বিশেষজ্ঞদের পরামর্শ, করোনার ধরন বদলালেও স্বাস্থ্যবিধি একই থাকছে। এটা মনে রাখলে ওমিক্রন মোকাবিলা সহজ হবে। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। সরকার খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ না দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব। তবে আইনমন্ত্রী জানিয়েছেন চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশ যাওয়ার আইনি কোনো উপায় আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্নীতির 2 মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সরকারের নির্বাহী আদেশে কারাগারের বাইরে আছেন। তার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে জাতীয়তাবাদী শ্রমিক দল। এ সময় বক্তারা অভিযোগ করেন, খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে চিকিৎসার সুযোগ না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। সমাবেশে বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়াকে দ্রুত বিদেশ না নিলে তার জীবন বাঁচানো মুশকিল হয়ে যাবে। অতি দ্রুত যদি দেশের খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য
উন্নত কেন্দ্রে না নেওয়া হয় আমেরিকা অথবা যুক্তরাজ্য অথবা জার্মানিতে, তাহলে তার জীবন রক্ষা করা মুশকিল হয়ে যাবে। এদিকে খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার কোনো সুযোগ আইনে আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেছেন, খালেদা জিয়ার সাজা স্থগিতের বিষয়ে সরকার মানবিকতা দেখালেও বিএনপি বিষয়টি নিয়ে বিষোদ্গার করছে। প্রধানমন্ত্রী যে মানবিকতা দেখিয়েছেন তার প্রতি, সেটি অতুলনীয়। সেটির কোনো প্রশংসা তারা করছে না, বরং সরকারের প্রতি প্রতিদিন বিষোদ্গার করছে। এবং খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন 2 দফা, জিয়াউর রহমান যখন ক্ষমতায় ছিলেন, মানবিকতা তারা কোনো দণ্ডপ্রাপ্ত আসামের প্রতি দেখিয়েছেন কিনা সেই উদাহরণটা দেখাক, বলুক। এখন অনেক আবেদন এসছে, আইনজীবীদের থেকেও আবেদন এসছে, তো সেই জন্য কোনো উপায় আছে কিনা সব দিক দেখেই এটার একটা সুচিন্তিত সিদ্ধান্তে আসাটা আমার মনে হয় সমীচীন। সেই জন্য আমরা একটু সময় নিচ্ছি। নানা জটিলতায় গত 13ই নভেম্বর রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। সেখানে পরীক্ষায় তার লিভার সিরোসিস রোগ শনাক্ত হয়। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। নিরাপদ সড়ক সহ নানা দাবিতে ঢাকার শাহবাগে কফিন নিয়ে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন ও প্রতিবাদী গানের কর্মসূচি দিয়েছে তারা। একই দাবিতে ব্যঙ্গচিত্র নিয়ে মানববন্ধন হয়েছে রামপুরায়। নিরাপদ সড়কের দাবিতে বেশ কিছুদিন ধরে চলছে আন্দোলন। এবার প্রতীকী মরদেহের কফিন কাঁধে সড়কে শিক্ষার্থীরা। কফিন নিয়ে রবিবার দুপুরে শাহবাগ মোড়ে অবস্থান নেয়ার চেষ্টা করে শিক্ষার্থীরা, তবে এতে বাধা দেয় পুলিশ। আমরা নিরাপদ সড়ক এবং এই যে মৃত্যুর বিচারের দাবিতে আমরা কফিন মিছিল করছি। আমরা সেই লাশের স্মরণে কফিন নিয়ে আসছি। আমাদের 9 দফা দাবি বাস্তবায়ন হওয়া পর্যন্ত না হলে আমরা রাজপথ ছাড়বো না, আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আমাদের মা বোন যারা আছে তাদের সড়কের নিরাপত্তার জন্য আমরা মাঠে নেমেছি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ হয়। লাল কার্ড কফিন মিছিলের পর নিরাপদ সড়কের দাবিতে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করবে শিক্ষার্থীরা। আমাদের বিভিন্ন বিষয়গুলো নিয়ে বিভিন্ন মন্ত্রী পর্যায়ের ব্যক্তিবর্গ এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গরা বিভিন্ন বিতর্কমূলক বিভিন্ন মন্তব্য করছেন, যার আমরা এখনো তীব্র নিন্দা জানাচ্ছি এবং কি ওনাদেরকে এই বিষয়গুলো জাতির সামনে ক্লিয়ার করার জন্য অনুরোধ করছি। পাশাপাশি আমাদের আগামীকালকের কর্মসূচি, আগামীকালকে আমরা সন্ধ্যা 6টায় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করব। একই দাবিতে রাজধানীর রামপুরায় মানববন্ধন করেছে স্কুল কলেজের শিক্ষার্থীরা। সড়কে অব্যবস্থাপনার প্রতিবাদে ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা। দীপ্ত সংবাদে নিচ্ছি বিরতি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ দীপ্ত সংবাদে। এসএমই খাতে ঋণ প্রবাহ বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে তরুণদের প্রতি আহ্বান জানান তিনি। ঢাকায় 9ম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বর্তমানে শিল্প খাতে যত মানুষ কর্মরত তাদের শতকরা 80 ভাগেরই কর্মসংস্থান ক্ষুদ্র ও মাঝারি শিল্পে। মোট দেশজ উৎপাদন জিডিপিতে এসএমই খাতের অবদান শতকরা 25 ভাগ। এ খাতের উদ্যোক্তাদের উৎসাহ দিতে নভেম্বরের মতো শুরু হলো জাতীয় এসএমই পণ্য মেলা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই আয়োজনে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সব সুযোগ সুবিধা দিচ্ছে সরকার। আজকের বাংলাদেশ, বদলে যাওয়া বাংলাদেশ, এটা হলো বাস্তবতা। শুধুমাত্র একটা পাশ করেই চাকরির পিছনে না ছুটে নিজেরা উদ্যোক্তা হওয়া এবং নিজেরাই অন্যকে চাকরি দেওয়া। আমার তরুণ সমাজের কাছে এটাই থাকবে আবেদন যে সবাইকে সেভাবে নিজেকে গড়ে তুলতে হবে। শুধু উৎপাদন না, আন্তর্জাতিক মানের মান সম্পন্ন যেন হয় পণ্যগুলি, সেদিকেও বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। নারী উদ্যোক্তাদের বিশেষ সুবিধা দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন সরকার প্রধান। আপনারাও ব্যবসা করেন, তা আপনাদের স্ত্রীর নামে যদি আপনারা
এই এসএমই ফাউন্ডেশন থেকে ঋণ নিয়ে তাকেও একটু কাজ করার সুযোগ করে দেন, তাহলে সংসারের সাথে সাথে মেয়েরা কিন্তু সেই ধরনের শিল্পায়নও করতে পারবে, তাতে উদ্যোক্তাও সৃষ্টি হবে। সেই সুযোগটা অন্তত আপনারা দেবেন, সেখানে বাধা দিয়েন না। আমি এসএমই খাতে ঋণ প্রবাহ বাড়াতে সবাইকে অনুরোধ করছি। আমাদের নারী উদ্যোক্তারা যাতে বিশেষভাবে সুবিধা পায় সেদিকে একটু বিশেষভাবে দৃষ্টি দিতে হবে আপনাদের সকলকে। বিশেষ অবদান রাখায় 4 ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তার হাতে তুলে দেয়া হয় এসএমই উদ্যোক্তা পুরস্কার। এসএমই ফাউন্ডেশন আয়োজিত এই মেলায় 325টি ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান অংশ নিয়েছে, যার শতকরা 60 নারী উদ্যোক্তা। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। নৌ চলাচল বন্ধ থাকায় সেন্ট মার্টিনে আটকা পড়েছে অনেক পর্যটক। দুদিন ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় বরগুনার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। আবহাওয়া অফিসের বিশেষ বিজ্ঞপ্তিতে পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। বাতাসের চাপ বেড়েছে। মাছ ধরা সকল ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সৃষ্ট নিম্নচাপের ফলে সাতক্ষীরায় উপকূলীয় অঞ্চলের নদ নদীতে পানির উচ্চতা বেড়েছে। বৃষ্টিতে বাগেরহাটের জনজীবন বিপর্যস্ত হলেও স্বাভাবিক রয়েছে মোংলা বন্দরের কার্যক্রম। তবে আবহাওয়া অফিস মোংলা বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল থাকায় সেন্ট মার্টিনে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে সেখানে আটকা পড়েছে অনেক পর্যটক। টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী জানিয়েছেন, আবহাওয়া পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। সিলেট সেনানিবাসে জাতির পিতার ভাস্কর্য বজ্রকণ্ঠ উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে স্মরণীয় করে রাখতে এরিয়া সদর দপ্তর সিলেটের তত্ত্বাবধানে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন করা হয়েছে। এটির উচ্চতা 15 ফুট এবং বেইজের উচ্চতা 6 ফুট। দৃষ্টিনন্দন এই ভাস্কর্যটি সিলেট তামাবিল বাইপাস সড়ক থেকে দৃশ্যমান। অনুষ্ঠানে জিওসি 17 পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সিলেট এরিয়া সহ সেনা সদরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সিলেট এরিয়ায় অফিসাররা উপস্থিত ছিলেন। দীপ্ত সংবাদে আবারও নিচ্ছি বিরতি, ফিরছি একটু পরেই। স্বাগত আরও একবার, দেখছেন দীপ্ত সংবাদ। এবার দেশের বাইরের খবর। ভারতের উত্তর পূর্ব রাজ্য নাগাল্যান্ডে নিরাপত্তা বাহিনীর গুলিতে 13 বেসামরিক নাগরিক নিহত হয়েছে। স্থানীয় সময় রবিবার সকালে নাগাল্যান্ডের মন জেলায় ওটিং গ্রামে ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড NSCN এর বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালানোর সময় ভারতীয় নিরাপত্তা বাহিনী স্থানীয় গ্রামবাসীদের উপর গুলি চালায়। এতে ওই গ্রামের কমপক্ষে 13 বাসিন্দা নিহত হয়। এই ঘটনার জেরে নিরাপত্তা বাহিনীর কয়েকটি গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধ গ্রামবাসী। দুই পক্ষের সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর এক সদস্য নিহত হয়েছে। ঘটনা তদন্তে রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। মিয়ানমারের সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনী গাড়ি তুলে দেয় 5 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও বেশ কয়েকজন। স্থানীয় সময় রবিবার সকালে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে রাজধানী ইয়াঙ্গুনের রাজপথে শান্তিপূর্ণ আন্দোলন শুরু করে অভ্যুত্থান বিরোধীরা। তাদের দমাতে বিক্ষোভের ভেতরে গাড়ি তুলে দেয় সেনাবাহিনীতে বেশ কয়েকজন হতাহত হয়। পরে ঘটনাস্থল থেকে অন্তত 15 জন বিক্ষোভকারীকে আটক করে সেনারা। সকালের সহিংসতার পর দুপুরে আবারও আন্দোলন করে সেনা বিরোধীরা। শেষ করছি দীপ্ত সংবাদ। যাওয়ার আগে নিটোল টাটা শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। অর্থ পাচারকারী 29 ব্যক্তি ও 14 প্রতিষ্ঠানের নাম হাইকোর্টে দিল দুদক, টাকার পরিমাণ অজানা। 2 দিনের শান্তি সম্মেলনে ঢাকা ঘোষণা গ্রহণ, জবাবদিহিমূলক ব্যবস্থা গড়ার তাগিদ প্রধানমন্ত্রীর। দেশে করোনায় প্রাণহানি ছাড়ল 28,000, ওমিক্রন ঠেকাতে সীমান্তে কোয়ারেন্টিনের পরামর্শ। দ্রুত বিদেশে না পাঠালে খালেদাকে বাঁচানো যাবে না, দাবি বিএনপির। উপায় খুঁজছেন আইনমন্ত্রী। এই ছিল এখনকার মতো। আমি মোহাম্মদ ইফতেখার বিদায় নিচ্ছি। আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকুন facebook.com/diptonews এই ঠিকানা।